আমার সঙ্গে রয়েছেন সৌভিক নেগেল। ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রশ্নটা একটু শক্তই। জাস্টিস জাস্টিস আমরা বলছি, একটা সরকারি কর্মচারী তার নিজের কাজের জায়গায় তাদেরই চেনা মানুষের হাতে খুন হলেন। তারপরে আসছে পুলিশ, তারপরে আসছে ইন্ডিয়ান জাস্টিস সিস্টেম, অনেক কিছু। কিন্তু ফার্স্ট স্টেজ একটা কলেজে তোলা হচ্ছে, সেটা নর্মাল কলেজ নয়, মানে সেখানে ডাক্তার তৈরি হয়। যে ডাক্তার তৈরি হচ্ছেন তিনি প্রিন্সিপালের মাধ্যমে কনভিন্সড হয়ে অন্য ছেলের কাছে তোলা তুলতে যাচ্ছেন। এই তোলাটা কি আমি বুঝে দিই, তুমি কি বুঝেছো? এটা যদি এখান থেকে আমরা ধরি জায়গাটাকে, এই তোলাটা মানে একটা আরজি করের মতন কলেজে হোয়াট ইজ তোলা? মানে তুমি স্টুডেন্ট হয়ে আরেকটা স্টুডেন্টের থেকে কি চাইতে যাবে তোলা হিসেবে? তোলা ব্যাপারটা যখন বলছেন, এই তোলা ব্যাপারটা আমি প্রথম দেখেছি ভারতীয় সিনেমায়। আচ্ছা, ঠিক আছে, সেটা গুন্ডারা, হ্যাঁ, যেটা আমরা নরমাল কোর্স থেকে ধরছি। তার মানে কি তোলা তোলে কারা? তোলা তোলে কিছু প্রান্তিক মানুষ যাদের হাতে যাদের শিক্ষা নেই, অর্থ নেই, এবং চাকরিও নেই, বিজনেস নেই, হ্যাঁ, বোধ নেই। তারা ভাবে এইভাবে যদি জীবন যাপন করা যায় সেটা সঠিক পথ নয় একেবারে। কিন্তু সেই তোলা থেকে আজকে তাহলে তোমার কথা মতন আমরা একটু আটকাতে যাব আপনাদের সুবিধার্থে। ও যে কথাটা বললো, তার মানে ৭৭ বছরে আমাদের পুলিশ সিস্টেম, জুডিশিয়াল সিস্টেম, এক্সিকিউটিভ সিস্টেম তোলাবাজদের সরাতে পারেনি, মানে তারা কোনো না কোনো ভাবে আছে। এবার এই জিনিসটা কি করে ইনফ্লিক্ট হয়ে একটা হাসপাতালে ঢুকছে, পড়াশোনার ভেতরে ঢুকছে? আসলে মানুষের লোভ, লালসা, পিপাসা, লোভ জিনিসটা হচ্ছে একটা আমাদের রিপুর মধ্যে একটা পড়ে, যেটা আমাদের নিয়ন্ত্রণ করতে হয়। মেন বিষয়টা কি বলুন তো, একজন, আমি যেটা বলছিলাম যে একজন পড়াশোনা জানে না, হয়তো প্রান্তিক মানুষ, বোধ নিচ্ছে, তুলছে, সেটাকে একরকম ভাবে আমরা ট্রিট করতে পারি। কিন্তু একটা মানুষ এত অর্থ উপার্জন করে, তার এত অর্থ উপার্জনের পথ, মানে আমরা যার কথা বলছি সে প্রিন্সিপাল অফ আরজিকর, নাম নাই বা বললাম, ভালো স্যালারি, যারা ডক্টরি পড়তে এসছেন তাদেরও ভালো ইনকাম, নইলে ওইখানে অ্যাডমিশন হতে পারবে না, কারণ ৩ লাখ ৪ লাখের বাইরে অনেক খরচা আছে তাদের, সেগুলো তারা করছেন। তাহলে এই তোলাটা আমি কিন্তু এখন অবধি বুঝতে পারিনি। মানে একটা কলেজের ডক্টর হতে এসছেন, প্রিন্সিপাল তাকে নিয়ে গিয়ে মদ খাওয়াচ্ছেন, এটা বোঝা যায়, কিন্তু আফটার দ্যাট তারা তোলা তুলছে। তারপরে অনেকগুলো জিনিস এলো, ডেড বডি বিক্রি হয়, এটা হয় সেটা হয়। তাহলে কি আমরা ডিজিটাল যুগে, মানে যেখানে সিসিটিভি থাকার কথা, যেগুলোর কম্পিউটারাইজ সিস্টেম থাকার কথা, শুনলাম নাকি রেজিস্টার হাওয়া হয়ে গেছে। হোয়াট হ্যাজ রেজিস্টার টু ডু ইন ডিজিটাল এজ? যদি একটু তুমি, কারণ আমরা ডক্টরদেরকেও প্রশ্ন করছি, এগুলো বেসিক প্রশ্নটা কেসের চেয়ে বেশি আমি অন্য সবকটা সাইড ধরার চেষ্টা করছি। এবার এই রেজিস্টারটা ধরো ডেথ রেজিস্টার, তার কোনো কম্পিউটারাইজ এন্ট্রি হতো না? আসলে পুরো সিস্টেমটাই চলছে এইভাবে। নিরাপত্তা রক্ষী ঘুমোয়, পুলিশ হয় ক্রাইমের পরে আসে, সব সিনেমাতেই দেখি চুরি ডাকাতি। আচ্ছা, বলছে যে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি কে কাকে করবে আর কে উত্তর দেবে, মানে আরো টু বি ভেরি প্রেসাইজ, আমি কি লালবাজারে গিয়ে বলবো যে আরজি করে না, এই ডেথ মানুষকে, মানে ডেড বডিকে বিক্রি করা হয়, তার কোনো তার কোনো অনলাইন সিস্টেম নেই কেন? এটা কাকে, এই প্রশ্নটা আমরা কাকে করবো অ্যাকচুয়ালি? এইটা খুব বড় প্রশ্ন, তবে এইটা ঠিক প্রশ্ন করাটা শুরু হয়েছে না। আমি বলছি এই প্রশ্নটাই আমরা কাকে করবো? চিফ মিনিস্টারকে, যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী, নাকি স্বাস্থ্যের জন্য যে আমাদের এমএলএ রয়েছেন আমাদের শ্রীরামপুরের সুদীপ্ত বাবু, আমরা তাকে প্রশ্নটা করবো? হু উইল আনসার দিস কোয়েশ্চেন, why there was no computerized entry of dead bodies, যেটা সেল করা হচ্ছে অন্য কোনো ইনস্টিটিউশনে? তার মানে সেই ইনস্টিটিউশনেও কি ওই কম্পিউটার রেজিস্টার নেই যে আমরা আরজি কর থেকে আজকে একটি মেয়ের ডেড বডি নিলাম, তার বয়স ৪০, তার নাম এই এই এই, কারণ এটা তো আননোন হতে পারে না, একটা হাসপাতালে মারা যাচ্ছে। নেক্সট হচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য রোল অফ ফ্রেন্ডস ইন দিস কেস? ফ্রেন্ডস, হ্যাঁ, মানে তার যে বন্ধুরা ছিল, ফ্রেন্ডস অফ দ্য ভিকটিম, একদম তাদের রোলটা নিয়ে তুমি কি দেখছো? তাদের রোলটা তো ভীষণ, আমি দুজনের রোল ভীষণ দেখছি, অদ্ভুত দেখছি। একটা হচ্ছে ওই ফ্রেন্ডস অ্যান্ড হিউম্যান রাইটস। হিউম্যান রাইটসকে সেভাবে দেখলাম না কিন্তু এই কেসে। না, আমরা দেখিনি, একেবারেই দেখিনি।
মানে তাদের তো সবার আগে সোচ্চার হওয়ার কথা। হ্যাঁ, তারা তো সবকিছু বোঝে, সব থেকে বেশি বোঝে বলে তারা দাবি করে বা আমরা দেখি। যাই হোক, সেটা একটা ব্যাপার। আপনি ফ্রেন্ডসের কথা বললেন, এইখানেই হচ্ছে আমাদের সমস্যার সূত্রপাত। এইখানেই আমাদের সমস্যার সূত্রপাত। সেই ফ্রেন্ডসদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? সেই ফ্রেন্ডসরাই বা কেন এসে অনেক কিছু জানাচ্ছে না? হয়তো তাদের উপর কোনো চাপ আছে, হয়তো তাদেরকে কোনো রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে, সেটা আমরা মানে জানি না। এখনো চাপটা কি হতে পারে যে মেরে দেবো? একজন তো মারাই গেল, হ্যাঁ। তো মেরে দেওয়ার চেয়ে বেশি চাপ তো হতে পারে না। হতে পারে না। এবার এই স্টেট অফ মাইন্ডে সবাই কি পৌঁছতে পারে? পৌঁছানো উচিত আজকের দিনে। হ্যাঁ, হ্যাঁ। এই স্টেট অফ মাইন্ডে আমাদের পৌঁছানো নইলে উচিত। তো আরো মৃত্যু হবে। নইলে তো আরো মৃত্যু হবে। এই জায়গাটায় আমাদের পৌঁছতে হবে যে আমরা সবাই মিলে আমরা দেখে নেব, আর দ্বিতীয় তিলোত্তমা আমরা হতে দেব না। এই ভাবনাটার জন্য আমাদের একত্রিত হওয়া দরকার। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের দেশে এমনি তো একটা প্রবলেম আছে যে আমরা মহান কাজ নাকি মিথ্যে বলে করে দিতে পারি, মানে ছোট ছোট মিথ্যে বলবো যাতে বড় বড় মহান কাজ হয়। তোমার কি আদৌ এই স্টেটমেন্টের, মহাভারতের এই কথাতে বিশ্বাস আছে যে তুমি একটা ছোট্ট মিথ্যে বলবে, আবার একটা মিথ্যে বলবে, কোনো মহান কাজটাতে কি আমরা আদৌ করে উঠতে পারছি? ভারতবর্ষকে দেখে কি মনে হয় বহুত বড় বড় মহান কাজ পিএম সিএম রা করছেন, দেখে তো মনে হয় তারাও ঝগড়াঝাটির ভেতরে ইনভলভ? না না, কখনোই হয় না। একজন আমাদের মনীষী তো বলে গেছেন, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। হ্যাঁ, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। আর আমি এত বছরে মানে সবকিছু জেনে বুঝে দেখে, যেটা মানুষের একটা উইজডম, প্রতিটা মানুষের নিজস্ব তৈরি হয়, একদম সেইখান থেকে আমি বুঝতে পেরেছি, বা একটাই প্রশ্ন আমাদের বারবার করতে হবে, আমাদের লেখাপড়া কিসের জন্য? এইবার আমি, হ্যাঁ তুমি শেষ করো। আমাদের লেখাপড়া কিসের জন্য? আমাদের লেখাপড়া যদি শুধুমাত্র প্রফেশন ওরিয়েন্টেড হয়ে যায়, তাহলে আমরা জানবো আমরা সমস্ত মানে প্রফেশনাল এথিক্সের দিক থেকে সমস্ত উকিল ঠিক। মানে আমি যখন বুঝতে পারছি বা ওই ওই মানুষটা অন্যায় করেছে, কিন্তু আমি প্রফেশনাল এথিক্সের জায়গা থেকে আমি ওই তার পক্ষ নিচ্ছি, এটা তো ভীষণভাবে আমাদের পড়াশোনার সিস্টেমের সঙ্গে ভুল। আমাদের তাহলে যেগুলো শেখানো হয়েছে, তাহলে সেগুলো শেখানো উচিত ছিল না। আচ্ছা, গভর্নমেন্ট ফেলিয়ার, আমি ধরে নিচ্ছি যে তারা রেসপন্সিবল নয় কোনো খুনের জন্য, বাট ইটস আ ফেলিয়ার অফ দ্য গভর্নমেন্ট। যেমন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে একজন রেজিগনেশন দেয়, তো এইটা তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেয়ারেস্ট ক্রাইম যে আমাদের সরকারি হাসপাতালের ভেতরে হচ্ছে, যেখানে সেখানকার হয়তো আমরারা যুক্ত, নইলে কি করে হয়? বা কেউ প্ল্যানই বা করে কি করে যে আমি সেখানে খুন করব? তো কেউ তো এর মোরাল রেসপন্সিবিলিটি নিয়েও রিজাইন করেনি নিজের থেকে। করেনি এই কারণে তারা মনে করেন না যে আমরা মানুষের প্রতিনিধি। তারা মনে করেন যে এটা আমাদের চাকুরি শুধু। মানে মন্ত্রী হওয়া তার একটা প্রফেশন, এবং সেই প্রফেশনের জায়গা থেকে তিনি চেষ্টা করছেন হয়তো কিভাবে তার পকেটটা একটু বেশি পড়বে, কিভাবে তার জীবনযাত্রাটা ভালো হবে। আমি বলছি তিনি যে জনপ্রতিনিধি, এইটা কোথাও একটা ভুলে যাচ্ছে। আপনারা যারা সৌভিকের কথা শুনছেন, আর একটা বন্ধুর সঙ্গে আলোচনা হচ্ছিল যে এত ইনকাম করে কোথায় নিয়ে যাবে, মানে স্বর্গ বলে তো কিছু নেই, শ্মশান অব্দি গিয়ে তো জ্বালিয়ে দেবে, মানে ওয়্যার উইল দে টেক দিস মানি? এই যে এরা কোটি 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 ইনকাম করছে, খেয়েও তো শেষ করতে পারবে না সারা জীবনে। সেটাই তো বলছি, আমাদের পড়াশোনার সিস্টেমের ব্যর্থতা। আমরা বোঝাতে পারিনি আমাদের স্কুলের শিক্ষক মশাইয়েরা, শিক্ষিকা যারা রয়েছেন, তারা আমাদের সবার মনে সেইভাবে, যিনি প্রিন্সিপাল এই খারাপ কাজটা করেছেন, আমি শুনেছি তিনি ক্লাসের প্রথম বয়। হ্যাঁ, বনগার যে স্কুল। হ্যাঁ, তার মানে কি আমাদের স্কিল ইজ নট এনাফ। স্কিল ইজ নট এনাফ টু রান দিস সোসাইটি। তবে আরেকটা ব্লান্ডার যেটা হয়েছে, এবং আমরা অনেকেই করে থাকি, আমি করি না, এই ক্লাস 10 আর 12 যারা ফার্স্ট আসে, সব টিভি মিডিয়া তাদের বাড়িতে পৌঁছে যায়, ফার্স্ট এসছে কত কি হয়েছে, আলটিমেটলি তাদের রেজাল্ট তো প্রায় সন্দীপ ঘোষের মতো। আমি বলছি না সবার ওটা হতে পারে না, সেটা ভুল বলা হবে, কিন্তু আলটিমেট রেজাল্ট তো 50 বছর পরে দেখুন যে সে ক্লাসের ফার্স্ট বয় বা ক্লাসের ফার্স্ট মেয়ের অবস্থাটা কি। একটা পার্সপেক্টিভ থেকে আপনার কথাটা ঠিক যে আলটিমেটলি তার প্রথম হওয়াটা থেকে যাচ্ছে শুধু তার নিজের জন্য। হ্যাঁ, এরকম প্রথম হয়ে লাভ নেই। যেমন কিছুদিন আগে আপনাকে বলছিলাম যে শিল্পী যদি মানুষের পাশে না দাঁড়াতে পারে, মানুষের কথা না বলতে পারে, তাহলে সেই শিল্পের যেমন প্রয়োজন নেই। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলছি, ইজ ইট ভেরি ইম্পর্টেন্ট যে বুদ্ধিজীবীরাই রাস্তা নামবে, বুদ্ধিজীবীরা পথ দেখাবে? এই যে কোটি কোটি মানুষ নামলো, এরা কি ইকুয়াল টু বুদ্ধিজীবী নয়? অবশ্যই বুদ্ধিজীবী। প্রতিটা মানুষের নিজস্ব, প্রতিটা মানুষ কিন্তু দেখছে এই পরিস্থিতিটা,
তার নিজের মতো করে বিশ্লেষণ করছে। আপনি যখন এই একটা প্রশ্ন তুলে, আজকের এই পরিস্থিতিতে একটা প্রশ্ন তুলে 10 জনের কাছে যাবেন, 10টা মানুষ 10টা উত্তর দেবে, তাদের পয়েন্ট অফ ভিউ উঠে আসবে। প্রতিটা মানুষই বুদ্ধিজীবী। যখন বিপ্লব হয়, আমরা ইউরোপে যদি রেনেসার কথা বলি, সেখানে কি শুধুমাত্র ভিঞ্চি, গ্যালিলিও এনারাই করেছেন? কখনো সম্ভবই না। তারা শুধু বলেছেন। সাধারণ মানুষ চেয়েছে পড়তে, সাধারণ মানুষ চেয়েছে যে একটা মুদ্রণ যন্ত্র তৈরি হোক, কোটি কোটি বই প্রিন্ট হোক, আমরা সেই সমস্ত বই পড়বো, এটা মানুষ চেয়েছে। মানুষ সেইটা পাইনি বলে তখন আগে করতে পারিনি। এইবার একদম এবার শেষ প্রশ্নের দিকে যাচ্ছি, যেটা আমাদের বারবার প্রশ্ন উঠছে। প্রতিবাদ চলবে যতক্ষণ না আমাদের সোকল্ড সিস্টেম তার মতন করে কাউকে ফাঁসিতে ঝোলাচ্ছে বা আইডেন্টিফাই করে দিচ্ছে এতজন মার্ডারার। এখন অব্দি তো সঞ্জয় বলে লোকটিকেই বলা হচ্ছে। এরপর যদি ফাঁসি দিয়ে দেয়, প্রতিবাদ একদিকে যাবে, ধরো ফাঁসিটা দিয়েও দিল। আপনাকে ইন্টারাপ্ট করছি, মানে এই জায়গাটা খুব বলা দরকার। যেটা হচ্ছে, আপনি যেহেতু ওই কথাটা বললেন, এটা বারবার কিন্তু সেই একটা পোলারাইজেশনের জায়গায় চলে যাচ্ছে, যে ধর্ষণ হয়েছে, ধর্ষণ হয়নি। ধর্ষণের আগে কি হয়েছে? ধর্ষণের আগে যে সমস্ত পৈশাচিক মানুষেরা ওই ডাক্তারকে ওই রকম ভাবে অত্যাচার করে তার হাড় ভেঙেছে, তাকে অত্যাচার করেছে, এই জায়গাটায় ঢুকতে হবে তো আমাদের। আমরা বারবার ওই পোলারাইজেশনে চলে যাচ্ছি, ধর্ষণ হয়েছে কি হয়নি, এই জায়গাটার আগে কারা হয়েছে সেখানেও আমাদের। আমি সেটাই বলছি যে জাস্টিস ধরো দিয়ে দিতে পারলো, সিবিআই আইডেন্টিফাই করলো, কোর্ট ফাঁসি দিল বা সারা জীবনের কারাদণ্ড দিল, বুঝলাম। তারপরেও তো জিনিসটা ঘটেই যাচ্ছে। টোটাল সিস্টেমটাকে স্টপ করার জন্য এই যে কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে, তাদের করণীয় কি বলে তোমার মনে হচ্ছে? তুমি তো অনেক বেশি জায়গায় যাচ্ছ আমার থেকে, তাদের সঙ্গে যে ইন্টারাকশন হচ্ছে, এটা কি এর মানে এখানে জাস্টিস হয়ে গেলে কি দিস উইল ফিনিশ অফ, নাকি দিস উইল বি এ কন্টিনিউয়াস অ্যাফেয়ার? দিস উইল বি আ কন্টিনিউয়াস অ্যাফেয়ার, বিকজ আমাদের প্রতিটা জায়গায় দেখুন, যে কোনো জিনিসকে রদ করার বা যে কোনো সিস্টেম গড়ে তোলার, নতুন একটা কিছু প্রতিষ্ঠা করার জন্য আপনার দুটো উপায় আছে। একটা হচ্ছে খুব সাবজেক্টিভ ওয়েতে, আর একটা খুব অবজেক্টিভ ওয়েতে। আমরা বলছি মানুষের মনকে সুন্দর করতে হবে, মানুষের মন থেকে ওই ভাবনা সরাতে হবে, সেটা লং টার্ম প্রসেস। আমরা এই প্রসেসে আজ থেকে ঢুকতে শুরু করছি, মানুষ জেগে উঠছে, মানুষ প্রশ্ন করছে, এইগুলো নিয়ে আলোচনা করছে, দ্যাট ইজ গুড। তার সঙ্গে আগামীকাল যাতে এটা না ঘটে, ভালো করে দেখুন, এই সময়ে কিন্তু মুম্বাইয়ে দুটো শিশুর উপর নির্যাতন ঘটে গেছে, নার্সিং ছাত্রীর উপর নির্যাতন ঘটে গেছে। এই মিছিলে এসে কোনো একজন ব্যক্তি, মহিলা, তিনি আর বাড়ি ফেরেননি, এইগুলো কিন্তু ঘটে গেছে। তাহলে আমাদের কালকে মানে 2রা সেপ্টেম্বর আমরা ধর্ষণ আটকাবো কিভাবে, এটা আমাদের আজকে থেকেই ভাবতে হবে। তার জন্য সব জায়গায় আমাদের সিসিটিভি, নিরাপত্তারক্ষী, আমাদের বেসিক চাহিদাগুলো মানে সব, পাড়া সিকিউরিটি একটা টিমও দরকার। এক্স্যাক্টলি দরকার। অন্তত ওই পাড়াটাতে রক্ষা। অনেকে বলবে এইভাবে কি সম্ভব, বলবে, তাদের প্রশ্নটা পুরোপুরি ভুল নয়, অন্তত ওই পাড়াতে তো সম্ভব। অ্যাকচুয়ালি আপনারা যদি একটু ভেবে দেখেন, পাড়ার 2000-5000 মানুষ যারা বছরের পর বছর একসঙ্গে রয়েছেন, তারা কানেক্টেডই না। তাই তাদের ফ্যামিলির সঙ্গে কি হচ্ছে আপনারাও জানেন না, আমরাও জানি না, কোনো টিভি স্টেশনও জানে না, পুলিশও জানে না। মানে কটা মেয়ে ঢোক গিলে গিলে রোজ একটা পাপকে জায়গা দিচ্ছে, তারপরে এই ধরনের ঘটনা হয়। এই মেয়েটির ক্ষেত্রে তো 1 মাস আগে তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে। আচ্ছা, ওই বর্ধমানের যে নার্সিং ছাত্রী, যতদূর আমি খবরটা জেনেছি, শৌচ কর্ম করে ফিরছিলেন, রাস্তা অন্ধকার ছিল। তাহলে রাস্তাটা অন্ধকার ছিল, রাস্তা কেন অন্ধকার থাকবে সভ্য দেশে? এবং কামদুনিতেও তো দুপুরবেলা সে ফিরছিল, ফাঁকা জায়গা, আমি কামদুনি গেছি বলে বলছি। আমরা সবকটা পিন কোডে 4000-5000 মাসে 10 টাকা দিলেও সিকিউর করতে পারবেন, তারাই সিকিউরিটি দিতে পারবেন। সবকটা চ্যানেল কি বলছে না বলছে আমরা জানি না। ভাবনামুখ থেকে একটা জিনিস আমরা বলবো, আমরা বিলিভ করি যে পার্মানেন্ট মুভমেন্ট, আমাদের দেশে আর্থিক পার্মানেন্ট মুভমেন্ট হওয়া দরকার, পাড়াকে সিকিউরিটি দেওয়া দরকার, ছেলে মেয়েদের চাকরির জন্য বাড়িকে সোলার করে 30% ডিসকাউন্ট দিয়ে বিল, আমরা পাড়ারই আনএমপ্লয়েডদেরকে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি। আমরা যদি এখন থেকে এক হতে শুরু করি, 77 বছর ধরে যে সিস্টেমটাকে তারা তৈরি করেছে সহজে মানুষ মেরে দিয়ে এবং সেটাকে লোপাট করে দেওয়ার যে সিস্টেম,
সেইখানে কোথাও আমাদের রেসপন্সিবল হতে হবে। কারণ আমি মনে করি 14 তারিখ রাত্রিবেলা সাধারণ মানুষ সেই মেয়েটিকে, সেই পরিবারকে একটা জাস্টিস তো দিয়েছে, একটা জাস্টিস দিয়েছে। কারণ তার মা বলেছেন, তার নির্যাতিতার মা বলেছেন যে আমার একটা মেয়ে গেছে, কিন্তু এত ছেলে মেয়ে আজকে আমার পাশে দাঁড়িয়ে পড়েছে। আমি জানি সেই বাবা মা খুব খুশি হবে আমরা যদি এমন কোনো সিস্টেম গড়ে দিতে পারি যেখানে তার মেয়ের মতো এই রকম নির্যাতন আর কোনো ছেলে মেয়ের যাতে না হয়, তারা খুব খুশি হবেন, এটা আমরা জানি। আমরা শ্রীরামপুরের 1-2 জন করে এইভাবে ইন্টারভিউতে ডাকবো, একটা পার্মানেন্ট সিস্টেম করার দিকে যাব। আর আপনারা যারা ভাবনা মুখ দেখেন, এসে কিছু বলতে চান, তাহলে রোববার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি টাইম দিয়ে দেবো। একদম আমাদের স্টুডিওতে এসে, কষ্ট হবে না বলছি, যে আপনারা এসে ইন্টারভিউ দিন, একটা সমাজকে গড়ার দিকে এগিয়ে নিয়ে যান। বেতনপ্রাপ্ত মানুষেরা মাথা নিচু করে একটা মহান দেশ গড়তে পারবে না, যেটা আমি বুঝতে পারলাম আমাদের 77 বছরের ইতিহাস পড়ে। স্টুডেন্টরা আমাদের দেশে যারা কাজ করতে চাইছেন, প্রাইভেটে যারা রোজ হেনস্থা হন কোনো না কোনো কারণে, মায়েরা হেনস্থা হন বাড়িতে, তারাই তো একটা প্রতিবাদী পার্মানেন্ট মুভমেন্ট আমাদের দেশকে দিতে পারবেন, এই আশায়। আর আমাদের দেশে এত মহান মানুষেরা জন্মেছেন, তাদেরকেও শ্রদ্ধা জানিয়ে একটা পার্মানেন্ট মুভমেন্ট গড়ে তুলুন, যাতে বলতে পারবেন হ্যাঁ আমরা মাসে একদিন কাজ করেও দেশকে কিছু রেখে গেলাম। নইলে নেতাজির স্বপ্ন সারা জীবনও সফল হবে না, এটাকে মাথায় রাখবেন। আজকের মতন এতটাই। সৌভিক নেগেল, আমি নরেশ জৈন, আমাদের দিক থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা।